নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুপুর 12টা খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তরজা বাড়ছে। আজ রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নিশানা করলেন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে। কি বলছেন যে ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, কিন্তু তৃণমূল এজেন্সিকে ভয় পায় না, বরং ইডি সিবিআই আয়করের জন্য আলাদা জেলখানা তৈরি করুন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনি। जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकते हैं? हम लोग रॉयल बेंगल टाइगर का तारा लड़ते हैं। রেড রোড থেকে এনআরসি এবং সিএএ নিয়েও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। हम नफरत नहीं करने जानते हैं, हम नफरत नहीं, हम हेट नहीं, हम हेट स्पीच नहीं, हम डिवाइड नहीं, हम एनआरसी नहीं, हम क्या नहीं। हम चाहते हैं सब लोग भाईचारा का तारा एक साथ में रहेंगे, हम लोग जुलूम नहीं सहेंगे। अब एक काटा रहेगा तो कोई कुछ नहीं कर सकता है, और जब तक हम लोग जिंदा है आप ये याद रखना, हमको जिंदगी भी बर्बाद होना पड़े उसके लिए भी हम तो है। अब मत का डरते नहीं है, लेकिन हम जनता का पास में है, हम रहते जाऊंगी। ভোটের মুখে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যেও বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের পরিবার পরিজন যারা বাইরে কাজ করে তাদের বলবেন ভোটটা যেন দিয়ে যায়, তা নাহলে তাদের নামগুলো কেটে দেবে। পরে বলবে মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যাট, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসের সাথে যদিও ওখানে বড় উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপি। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে নেব, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায়, তৃণমূল কংগ্রেস। মাথা সিএএ, লেজ এনআরসি, এর সঙ্গে এবার অভিন্ন দেওয়ানি বিধিকে জুড়ে কেন্দ্রকে তোপ তৃণমূল সুপ্রিমোর। জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নেয়া, ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে, আমরা মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না, গায়ের জোরে মানব না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है? जनता ने वोट दिया, आपको नागरिक आपको बनाया। রেড রোডের মঞ্চ থেকে দিন বদলের ডাকও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। है शाम और अंधेरा तो सूरज निकलना चाहिए, अब कुछ भी हो मौसम बदलना चाहिए। है अंधेरा तो सूरज निकलना चाहिए, अब कुछ भी हो मौसम बदलना चाहिए। जो हिंदू को मुसलमान से लड़ाए और एक भाई को भाई से लड़ाए, आने वाले दिन उसका विसर्जन और जनाजा निकलना चाहिए। এদিকে ফিরহাদ হাকিম তার মুখেও এজেন্সি নিয়ে তোপ দাগলেন। তিনিও তোপ দাগলেন এজেন্সি নেই, তিনি সিবিআই কে ট্রাফিক পুলিশের সঙ্গে তুলনা করলেন। কি বলেছেন ফিরহাদ হাকিম, শোনা যায়। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। মানুষ যারা অন্যায় করেছেন, কিন্তু
আজকে একটা থাপ্পা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের যেন সবাই অন্যায় করেছে, তা তো নয়। যারা করেছেন বিচার হবে, বিচারের মধ্যে দিয়ে হবে। আমাদের সঙ্গে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছে। শ্রমিকদা, আপনি ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলেন, কি বলবেন? দেখুন, এটাই বলতে পারি, গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে, তার সঙ্গে হিউমিডিটি। এমনি ফিরহাদ হাকিম চাপে আছেন দলের ভিতরে এবং দলের বাইরে। একবার সিবিআই তার বাড়িতে বেড়াতে গিয়ে ফিরে এসেছে, বেরিয়েও এসছে। সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে আর দলের যা পরিস্থিতি, দলের যা ভবিষ্যৎ, তা থেকে উনি এ ধরনের মন্তব্য করছেন। উনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আরামে থাকুন, আর প্রচারে যোগ দিন। আর এই কথাগুলো বারবার বলুন যে এই মুহূর্তে সিবিআই ট্রাফিক পুলিশের থেকেও দুর্বল। এই প্রচারটা উনি চালিয়ে যান এবং ভবিষ্যতে যখন সিবিআই কারোর বাড়িতে ঢুকবে তখনও এই কথাটাই বলবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই, কারণ এরা ট্রাফিক পুলিশের থেকে দুর্বল। ধন্যবাদ। এদিকে অমিত শাহকে পাল্টা উত্তর দিয়েছেন ফিরহাদ হাকিম, কি বলেছেন শোনা যাক। বাংলা ভোট ব্যাংক, সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। অনুপ্রবেশ আবার কারা? অনুপ্রবেশ তো বিএসএফ, অমিত শাহ বিএসএফরা করাচ্ছে কিনা আমি জানি না। বাংলায় যারা আমরা থাকি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার মানুষ, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে আছে। ওরা ওই ধারণা নিয়ে রয়েছে অনুপ্রবেশ এই করে ওরা ধর্মীয় সমীকরণের কথা বলছে, ধর্মীয় বিভাজনের কথা বলছে। গতকালই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে হাইকোর্টের নজরদারিতে সন্দেশখালী তদন্ত করবে সিবিআই। এরপরেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে সিবিআই এর অন্দরে। তারা মূলত তিনটি এফআইআর করে তদন্ত শুরু করতে চলেছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, প্রথমে কোন কোন ঘটনা, কোন কোন অভিযোগগুলোর উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে, কোন কোন অভিযোগের ভিত্তিতে তিনটি এফআইআর করা হচ্ছে সিবিআই এর পক্ষ থেকে? দেখো, সন্দেশখালীর সমস্ত ধরনের অপরাধের তদন্ত করবে সিবিআই, এহেন কিন্তু অর্ডার বা নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সেক্ষেত্রে সন্দেশখালীতে যে অভিযোগগুলো সামনে এসছে গণধর্ষণের অভিযোগ সামনে এসছে, নারী নির্যাতনের অভিযোগ সামনে এসছে, জমি দখল বা ভেরি মানে চাষের জমির রূপান্তর করা বা চরিত্র বদল করে দেওয়া, এই অভিযোগগুলো সন্দেশখালী থানাতে অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগগুলো জমা পড়েছে পুলিশ ক্যাম্পে। সেই অভিযোগগুলোকে সামনে রেখেই কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন শুরু করবে। সেক্ষেত্রে কমপক্ষে 3টি এফআইআর তারা করতে পারে, এমনটাই কিন্তু সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে ধর্ষণের যে অভিযোগগুলো রয়েছে সেক্ষেত্রে আলাদা ধর্ষণের অভিযোগ, ধর্ষণের ধারাতে সে আলাদা এফআইআর হবে। নারী নির্যাতন অর্থাৎ মলেস্টেশনের যে মামলাগুলি রয়েছে তার জন্য আলাদা একটা এফআইআর হবে। অন্যদিকে ল্যান্ড গ্র্যাবিংয়ের যে অভিযোগগুলো এসছে, অর্থাৎ সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে যেগুলো সত্যি যে কারো জমি দখল হয়ে গিয়েছে এই ধরনের অভিযোগ জমা পড়েছে বা রাজ্য পুলিশ যেগুলো তদন্ত করেছে, ইতিমধ্যে রাজ্য পুলিশ তদন্ত করছিল, সেইগুলোকে এক করে অর্থাৎ ল্যান্ড গ্র্যাবিংয়ের অভিযোগগুলোকে এক জায়গা করে সেটা জমি দখলের জন্য আলাদা একটা এফআইআর হবে। সেক্ষেত্রে কমপক্ষে 3টি এফআইআর এর কথা জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু গতকালই অর্ডার হয়েছে, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়া মেনে, যেহেতু এতদিন রাজ্য পুলিশ অর্থাৎ সন্দেশখালী থানা এলাকায় যে সন্দেশখালী থানাতে যে মামলাগুলো ছিল সেইগুলো হস্তান্তর হবে সিবিআইয়ের কাছে। সিবিআই সেগুলো খতিয়ে দেখবে এবং সিবিআইয়ের যে ডোকেট নাম্বার দেওয়া হয়, অর্থাৎ সিবিআই যে এফআইআর করার আগে রাজ্য পুলিশের থেকে তারা যে মামলাগুলি পান সেগুলোতে ডোকেট নাম্বার তারা আলাদা করে এফআইআর হবে। অন্যদিকে পোর্টালে যে অভিযোগগুলো আসবে সেইগুলো তারা ইনকোয়ারি করার পরে যেগুলো অভিযোগ করার মতো বা এফআইআর করার মতো সেগুলো আলাদা হবে, কিন্তু এফআইআর হবে। এমনটাই কিন্তু এই প্রক্রিয়াতে এগোতে চলেছে সিবিআই, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। একদম, আপাতত ধন্যবাদ আমি তোমাকে। এদিকে সন্দেশখালী ইস্যুতে কিন্তু সিবিআই এখন অনেকটাই সতর্ক। তারা তদন্তের সুবিধার জন্য মূলত মহিলা এবং বাঙালি অফিসারের দিক থেকে জোর দেওয়া হচ্ছে, যে কারণে দিল্লি থেকে তালিকাও চেয়ে পাঠানো হয়েছে। কিন্তু এই বাঙালি ও মহিলা অফিসারের জোর কেন, কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি সুবিধা হবে, আমাদের প্রতিনিধি অর্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা,
হাইকোর্টের নির্দেশের পরেই এবার তৎপর সিবিআই এর আধিকারিকরা, তার কারণ গতকাল দিল্লির সদর দপ্তরে এই হাইকোর্টের যে অর্ডার কপি সেই অর্ডার কপি পাঠানো হয় এবং গতকালই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা ক্রাইম ব্রাঞ্চের সিবিআই কলকাতায় কজন বাঙালি অফিসার রয়েছেন, তাদের মধ্যে মহিলা অফিসার কজন আছেন, তাদের নাম এবং ডেসিগনেশন, তারা কোন পদে রয়েছেন সেই বিষয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে। কারণ ধামাখালি বা সন্দেশখালিতে বেশিরভাগই মানুষ, সাধারণ মানুষ, তারা বাংলায় কথা বলেন এবং ফলে এই সিবিআই এর যে বাঙালি অফিসার এবং যারা মহিলা বাঙালি অফিসার তাদের কিন্তু তদন্ত করতে গিয়ে যথেষ্ট ভূমিকা থাকবে, কারণ তারাই মূলত অভিযোগকারিনীদের সঙ্গে তারা কথা বলবেন। সন্দেশখালিতে এখনো পর্যন্ত যে তদন্ত হয়েছে সেখানে আগামী দিনে সিবিআই ক্যাম্প সন্দেশখালি বা ধামাখালিতে ক্যাম্প করবে নাকি নিজাম থেকেই তারা অপারেট করবে সেই বিষয়ে কলকাতা সিবিআই অফিসারদের থেকে পরামর্শ চেয়েছে দিল্লির সদর দপ্তর। কারণ ধামাখালি বা সন্দেশখালি সেখানে যে ভৌগোলিক যে দূরত্ব বা সেখানে যে নদী পার হয়ে যে যাওয়ার যে বিষয়টি রয়েছে সেদিক থেকে সিবিআই ক্যাম্প অফিস কি সেখানে করলেই কি সাধারণ মানুষের সুবিধা নাকি নিজাম প্যালেস থেকেই অপারেট করা হবে সেই বিষয়ে তারা এখন অব্দি আলোচনা করছেন। দিল্লির সদর দপ্তরকে এই বিষয়ে কলকাতার যে সিবিআই আধিকারিকরা আছে তারা গোটা বিষয়টা জানাবেন। শর্মিষ্ঠা। বেশ, ধন্যবাদ অর্পিতা।